আইফোন, স্যামসাং কিংবা পিক্সেলের মতো ফোনকে ক্যামেরার রেইসে নাকানি চুবানি খাওয়াচ্ছে ভিভোর এই ফোনটা। আমরা ভিভোর লাস্ট ইয়ারের যে ফোনটা ছিল X200 আলট্রা, সেটাকেও দেখেছি বাকি সব ব্র্যান্ডকে খুবই ভালোভাবে বিট করতে পারছিল। অ্যান্ড এইবার আমাদের হাতে আছে X300 Pro। এটা নিয়ে আমাদের ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আছে, আপনারা যারা দেখেননি চাইলে পরবর্তীতে দেখে আসতে পারেন। বাট আজকের ভিডিওতে আমরা এই X300 Pro নিয়ে আরও বিশদ বিশ্লেষণ করব এবং বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। সো এটার দাম কত হবে এবং বাংলাদেশে কিন্তু এটার যে ক্যামেরা কিট আছে সেটাও লঞ্চ হচ্ছে। তার মানে আপনি এটার সাথে এক্সট্রা একটা বিশাল লম্বা লেন্স লাগিয়ে এটাকে কাইন্ড অফ ওই যে আগের দিনে ডিএসএলআর ফিল নিয়ে আসতে পারবেন। সো এই লেন্স কিট দিয়ে কেমন ছবির কোয়ালিটি আসে সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। শুরুতে আমরা এটার বক্সের কন্টেন্টগুলো নিয়ে কথা বলি। বক্সের ভেতরে ফোনটার পাশাপাশি ফোনের কালারের সাথে ম্যাচ করে একটা ব্যাক কভার আসে, যেটা সিলিকনের সফট কভার। পাশাপাশি একটা 90 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড করা আছে বক্সের ভিতরে, একটা USB A to C কেবল আছে এবং কিছু ডকুমেন্টেশন, সাথে সিম এজেক্টর পিন। আর এই ফোনের যে ফটোগ্রাফি কিট বা এক্সট্রা লেন্স কিট আছে সেটা কিন্তু আপনাদেরকে সেপারেটলি কিনতে হবে। সেটা যদি কিনেন তাহলে বক্সের ভিতরে খুবই হাই কোয়ালিটির একটা কভার আসবে এবং একটা হ্যান্ড গ্রিপ আসবে, যেটা USB-C এর মাধ্যমে কানেক্ট করতে হয় এই ফোনের সাথে। এবং পাশাপাশি একটা এক্সটার্নাল লেন্স আসবে, যেটা হচ্ছে 2.35x টেলিফোটো লেন্স। এটা জাইসের সাথে কোলাব করে তৈরি করেছে এবং এই ক্যামেরাটাও কিন্তু মানে মেইন ক্যামেরাগুলো কিন্তু জাইসের সাথে কোলাব করে তৈরি করা। পাশাপাশি বক্সের ভিতরে খুবই হাই কোয়ালিটির একটা ল্যানিয়ার্ড পাবেন, যেটা দিয়ে আপনারা গলায় ঝুলিয়ে ফটোগ্রাফি করতে পারবেন। সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ আসে মাউন্টিং এর এবং বিউটিফিকেশনের, যেগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ফটোগ্রাফি কিট নিয়ে আমরা ক্যামেরা সেকশনে কথা বলছি, তার আগে আমরা এই ফোনের ডিজাইনটার দিকে একটু তাকাই। ফোনের ডিজাইনটা যদি লাস্ট ইয়ারের X200 Pro এর সাথে কম্পেয়ার করেন তাহলে খুব একটা বেশি ডিফারেন্ট মনে হবে না। অনেকেই হয়তো এটা ফার্স্ট টাইম দেখলে 200 Pro ভেবে ভুল করতে পারে, যদিও ফ্ল্যাশের পজিশনটা একটু ডিফারেন্ট। আর এই ক্যামেরার যে রিংটা আছে, ক্যামেরা হাউসটা তো সার্কুলার শেপের, এই রিংটাতে সামান্য একটু পরিবর্তন আছে, বাকি সবকিছু দেখতে মোটামুটি সেম। আর এই ফোনটার মাল্টিপল কালার ভেরিয়েন্ট ইন্টারন্যাশনালি থাকলেও বাংলাদেশে অফিসিয়ালি দুইটা কালার ভেরিয়েন্টই আসছে। আমাদের হাতে এটার ডুন ব্রাউন কালারটা আছে আর একটা ফ্যান্টম ব্ল্যাক কালার আছে। এই দুইটা কালারই বাংলাদেশে অ্যাভেলেবল থাকবে। আর ফোনটার ব্যাকপার্টটা কিছুটা সফট এবং ম্যাট ফিনিশের, যার ফলে এখানে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট বা স্মাজেস লাগে না। তবে এইটার যে লেন্সটা আছে মানে পুরো যে ক্যামেরা হাউসটা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজেস লাগে। আর এই ক্যামেরা হাউসটা এতটাই বিশাল যে আপনি চাইলে ক্যামেরা হাউসটাকে এইভাবে আঙুল দিয়ে ধরতে পারবেন এবং ফোনটাকে হোল্ড করতে পারবেন। যদিও আলট্রাটাতে আরেকটু প্রমিনেন্ট ছিল, বাট স্টিল এটাকে আপনি এই লেন্সের মধ্যে গ্র্যাব করতে পারবেন। আর ফোনটা এক হাতে ইউজ করার সময় ইন্ডেক্স ফিঙ্গারটা এটার ক্যামেরা হাউসের সাথে খুব সুন্দরভাবে লেগে থাকে, যার ফলে ভালো একটা গ্রিপ পাওয়া যায়। স্পেশালি আপনার হাত যদি ছোট হয় তাহলে আপনি ভালো গ্রিপ পাবেন, বাট আপনার হাত যদি একটু বড় হয় তাহলে কিন্তু আঙুল এখানে ভালোভাবে রেস্ট করে না, তখন আপনাকে লেন্সের উপরে হাত রাখতে হবে। আদারওয়াইজ ফিল হয় ফোন মনে হয় হাত থেকে পড়ে যাবে। আর বাটনস এবং পোর্টস গুলো ইউজুয়াল পজিশনেই আছে, তবে একটা এক্সট্রা বাটন আছে বাম পাশে, সেটাকে বলা হচ্ছে অ্যাকশন বাটন। এবং এই বাটনটাতে আপনারা লং প্রেস করে একটা অ্যাকশন সেট করতে পারবেন অথবা ডাবল প্রেস করে একটা অ্যাকশন সেট করতে পারবেন। সফটওয়্যার থেকে এটা কাস্টমাইজেবল, ইনিশিয়ালি ফ্ল্যাশ এবং এটা রিং মোড চেঞ্জ করার অপশন থাকে। এছাড়া ফোনটা কিছুটা হেভি, 226 গ্রাম হচ্ছে এটার ওজন এবং এটার থিকনেস হচ্ছে 7.99 মানে 8 মিলিমিটারের মতো। এবং এই ফোনটাতে IP6869 দুইটা রেটিংই আছে। আর এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.78 ইঞ্চির একটা LTPO অ্যামোলেড প্যানেল, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে এবং এই ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 1.5K। এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে এবং সাইডের যে বেজেলগুলো আছে এটা একদমই সিমেট্রিক্যাল। 1.1 মিলিমিটার হচ্ছে এটার বেজেল সাইজ। সো খুবই থিন এবং পুরো ডিসপ্লেটা থেকে খুবই ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ডিসপ্লেটার রিফ্রেশ রেট একদম 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত আপ ডাউন করতে পারে। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস ব্র্যান্ড ক্লেম করছে 4500, যেটা লোকাল ব্রাইটনেস। সো এটা রেফারেন্স হিসেবে নেওয়ার কোনো দরকার নাই। এটার যে গ্লোবাল পিক ব্রাইটনেস সেটা 2000 নিট পর্যন্ত যায়, যেটা এনাফ ব্রাইট ছিল। আমরা ইনডোর আউটডোর দুই জায়গা থেকে কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই। তবে এই ব্রাইটনেসের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা কিন্তু লো ব্রাইটনেসও চলে, তার মানে মাত্র 1 নিট পর্যন্ত চলে যায় এটা লো ব্রাইটনেস, যেটা অনেক ক্ষেত্রে অনেক ইউজফুল। পাশাপাশি এটার যে 120 হার্জ রিফ্রেশ রেট সেটাও কিন্তু একদম 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত মুভ করতে পারে, আপ ডাউন করতে পারে, ডিপেন্ডিং অন দ্য কন্টেন্ট অফ দ্য স্ক্রিন। এটা একটা 10 বিট ডিসপ্লে এবং এটা জাইস মাস্টার কালার ডিসপ্লে। বাই দ্য ওয়ে এই ডিসপ্লেটার কালার আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিভিড কালার দেয়, অ্যামোলেড ডিসপ্লে যেরকম হয় আর কি ইউজুয়ালি, এবং এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্সও একদমই ফার্স্ট ক্লাস ছিল। আর এই ফোনটাতে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে এবং এই ফিঙ্গারপ্রিন্টের পজিশনটাও ঠিকঠাক জায়গায় আছে, একদমই নিচেও না আবার উপরেও না। সো খুব ইজিলি রিচ করা যায় এবং এটা সুপার ফাস্ট আনলক হয়, খুব ইজিলি আপনার ফিঙ্গারপ্রিন্ট রিকগনাইজ করবে এবং আনলকিং একদমই ব্রিজ ছিল। নাও এই ফোনের অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলার আগে আমরা একটু ক্যামেরাটি নিয়ে কথা বলি, কারণ এই ফোনটা কিন্তু কাইন্ড অফ ক্যামেরা ফোন। সো এটার যে প্রাইমারি সেন্সরটা আছে এটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা সনি LYT 828 সেন্সর এবং এটাতে OIS আছে। এই ক্যামেরাটাকে ভিভো বলছে জাইস গিম্বল গ্রেড মেইন ক্যামেরা। আর এই ফোনের সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে
200 মেগাপিক্সেল, একটা টেলিফোটো লেন্স এবং এটা হচ্ছে একটা এইচপিভি সেন্সর। আগের সেন্সরের মতো মনে হলেও এটা কিন্তু স্লাইটলি ডিফারেন্ট, একটুখানি ইমপ্রুভড এবং এইটাকে ভিভো বলছে 200 মেগাপিক্সেল জাইস এপিও টেলিফোটো লেন্স। আর এটা একটা 3.5x টেলিফোটো লেন্স যেটাতে ওআইএস আছে এবং জাইসের টি-স্টার কোটিংও আছে এই লেন্সটাতে। এছাড়া 50 মেগাপিক্সেলের একটা জেন 1 আলট্রা ওয়াইড সেন্সর আছে, পাশাপাশি এটার যে ফ্রন্ট ক্যামেরাটা এটাও কিন্তু 50 মেগাপিক্সেলের। এবার একটু বেটার হয়েছে ফ্রন্ট ক্যামেরাটা, আমরা সেটা নিয়ে ডিটেইলে কথা বলবো। সো চলুন আমরা পিকচার স্যাম্পলগুলো একটু দেখি। আর এটার যে প্রাইমারি ক্যামেরাটা আছে এটা 24 মিলিমিটার ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থে ছবি তোলে এবং এই ছবিগুলোর কোয়ালিটি দেখে আপনাদের কাছে হয়তোবা মনে হবে এটা 200 প্রো এর মতোই, কারণ খুব কাছাকাছি কোয়ালিটি দেয়, সামান্য একটুখানি সফটওয়্যার প্রসেসিং বেশি হয়, বাট ছবির কোয়ালিটি একদমই কাছাকাছি। এছাড়া আপনারা প্রাইমারি ক্যামেরা থেকে স্লাইটলি ক্রপ করে 48 মিলিমিটার বা 2x এ ছবি তুলতে পারবেন। সেই ছবিগুলো আরেকটু টাইট হয়, তবে এই ছবিতে ডিটেল অত বেশি হারায় না, সামান্য একটু ডিজিটাল জুম হইলেও এটার কোয়ালিটি বেশ ভালো ছিল। এর বাইরে ছবির কালার, ডাইনামিক রেঞ্জ সহ অন্যান্য সবকিছুই ভালো ছিল। আই মিন লাস্ট ইয়ারের ছবি যেরকম ইমপ্রেসিভ ছিল এবারের ছবিও কিন্তু সেরকমই ইমপ্রেসিভ। এবার আসি টেলিফোটো লেন্সটায়। এটাতে আপনারা 3.5x বা 85 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন এবং এই ছবিগুলো দেখতে খুবই সুন্দর লাগে। স্পেশালি যদি আপনি হিউম্যান সাবজেক্টের ছবি তুলেন তাহলে ফেসের শেপ কিন্তু খুবই সুন্দর আসে দেখতে। ইউজুয়ালি আপনি যদি ওয়াইড ফিল্ড অফ ভিউতে ছবি তুলেন তাহলে ফেস কিন্তু অত ভালো আসে না, যতটা জুম করে ছবি তুললে বেটার হয়। আর এই টেলিফোটো ক্যামেরার ছবির যে কোয়ালিটি, কালার বলেন, ডিটেল বলেন, অন্যান্য জিনিস সবকিছু আপনি কিন্তু প্রাইমারি ক্যামেরা থেকে খুব একটা বেশি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। একদমই যদি আপনি নিটপিক করেন তাহলে হয়তো ডিফারেন্সগুলো বুঝতে পারবেন, আদারওয়াইজ খুব একটা ডিফারেন্স আপনারা করতে পারবেন না। তার মানে একটা সামঞ্জস্য আছে দুইটা ছবিতেই। আর এটা যে টেলিফোটো লেন্সটা আছে এটাকে ডিজিটালি জুম করে আপনারা 100x পর্যন্ত নিয়ে যেতে পারবেন। 100x এর ছবির কোয়ালিটি নিয়ে একটু পরে কথা বলছি, তবে আমাদের কাছে সবচেয়ে সুইট স্পট মনে হয়েছে এটা 10x। 10x এও কিন্তু ভালো রকমেরই জুম হয়। 242 মিলিমিটার ফোকাল লেন্থে 10x এর ছবি তুলতে পারবেন এবং এই ছবিগুলোতে যথেষ্ট পরিমাণে ডিটেল থাকে এবং প্রপারলি ইউজেবল ছবি এটা দেয়। বাট 100x পর্যন্ত গেলেও যে ছবিগুলো আসে এইগুলো বাজারে থাকা অন্যান্য সকল জুম ক্যামেরা থেকে মাচ বেটার। আপনারা ছবির কম্পারিজন দেখে হয়তোবা কিছুটা বুঝতে পারছেন। স্পেশালি 100x জুম করে যদি আপনারা কোনো টেক্সটের ছবি তোলেন তাহলে ভিভো এআই দিয়ে সেই টেক্সটটাকে রিজেনারেট করে, যার ফলে দেখতে খুবই সুন্দর লাগে। পাশাপাশি ডিটেলও কিছুটা রিজেনারেট করে এআই এর মাধ্যমে, সেই সাথে কন্ট্রাস্ট বেটার মেনটেন করে। ওভারঅল জাস্ট ছবির লুকটাই বেটার হয়। ইভেন আমরা স্যামসাং এর সাথে কম্পেয়ার করে দেখেছি, যদিও S24 আলট্রা, S25 আলট্রার জুম কিন্তু তাও এতটাও ভালো না। S24 আলট্রাটাই আমার কাছে বেটার লাগে। সো সেটাকেও বিট করতে পারছে ভিভো X300 প্রো। সেই সাথে এই টেলিফোটো লেন্সের যে ওআইএসটা সেটাও দুর্দান্ত কাজ করে। এইবার আসি পোর্ট্রেট ছবিতে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পোর্ট্রেটের বেলায় এই ফোনটা দিয়ে আপনারা ওয়ান অফ দ্য বেস্ট ছবি পাবেন, মানে এই ফোনের বেস্ট কোয়ালিটিটা পোর্ট্রেটেই আসে, আবার এই ফোনের সবচেয়ে বাজে ছবিটাও পোর্ট্রেট মোডেই আসে। সো পোর্ট্রেট মোডে যখন আপনারা সুইচ করবেন তখন আপনারা বেশ কিছু ফোকাল লেন্থ পাবেন। 24 মিলিমিটার থেকে শুরু, তারপরে 35 মিলিমিটার, 50 মিলিমিটার, 85 মিলিমিটার এবং ফাইনালি 135 মিলিমিটার। সো 50 মিলিমিটার পর্যন্ত প্রাইমারি ক্যামেরাটা দিয়ে ছবি তুলবে, 85 এ গেলে টেলিফোটোতে সুইচ হবে এবং 135 ও টেলিফোটোর স্লাইটলি ক্রপড। সো ছবির কোয়ালিটি যদি দেখেন তাহলে প্রথম যে জিনিসটা নোটিস করতে হবে সেটা হচ্ছে এজ ডিটেকশন। একদম মাখনের মতো এজ ডিটেকশন এটা করতে পারে। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চুল থেকে শুরু করে অন্যান্য যত এলিমেন্ট আছে প্রতিটা জিনিসই একদম পারফেক্টলি পিক করতে পারে, যেটা অন্যান্য বেশিরভাগ ফোনই করতে পারে না। এবং এই ফোনের পোর্ট্রেটের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে এই পারফেক্ট এজ ডিটেকশন। সেই সাথে ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেস বা বোকে অ্যামাউন্ট যেটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর হয়, ট্রানজিশনগুলো খুবই পারফেক্ট হয় অ্যান্ড ওভারঅল দেখতে একদম মাখনের মতো লাগে। যে ছবিগুলো ভালো আসে সেগুলো, এবং বেশিরভাগ সময় আমরা 50 মিলিমিটার এবং 85 মিলিমিটার এই ছবি তুলেছি, এই ছবিগুলোই বেশি ভালো লাগে। আপনি চাইলে 35-24 কিংবা 135 দিয়ে এক্সট্রিম জুম করেও ছবি তুলতে পারেন। প্রত্যেকটা ফোকাল লেন্থের ছবি খুবই ভালো আসে। তবে যখন ভালো আসে না, এটা মাঝে মধ্যেই হয়, তখন হচ্ছে এই ছবিগুলোকে একটু বেশি এআই জেনারেটেড মনে হয়। স্পেশালি ফেসটাকে একটু বেশি রিজেনারেট করে ফেলে, ফেসে কোনো ধরনের ডিটেল থাকে না, পুরো ফ্ল্যাট বানায় ফেলে, কোনো ধরনের কন্ট্রাস্ট থাকে না এবং পুরো জিনিসটাই মনে হয় আপনি কোনো এআইতে কমান্ড দিয়ে জেনারেট করছেন। এইটাই একমাত্র প্রবলেম এটার, বিশেষ করে পোর্ট্রেটে। প্রাইমারি ক্যামেরাতে এই প্রবলেমটা অত বেশি আমরা পাই নাই, পোর্ট্রেটে গেলে এই সমস্যাটা বেশি হয়। বাই দ্য ওয়ে, পোর্ট্রেট ছবি তোলার সময় সব ছবিতে আমরা জাইসের যে কালার স্টাইল আছে সেটা সিলেক্টেড রেখেছি, পাশাপাশি এটার বোকে স্টাইল আছে বিভিন্ন ধরনের, বাট আমরা ন্যাচারাল পোর্ট্রেটে রেখেছি। এর বাইরে আর তেমন কোনো সেটিং টুইক করি নাই, একদম যে বিল্ট ইন সেটিং আছে সেটা দিয়ে ছবি তুলেছি এবং সেই সেটিংয়ে আমরা এরকম ওভার প্রসেস ছবি পেয়েছি। তবে এই প্রবলেমটা কিন্তু আগেও ছিল, মানে X200 সিরিজেও ছিল, বাট এই প্রবলেমটা ফিক্স করার জন্য ভিভো নতুন একটা সেটিং এবার ইনক্লুড করেছে। আপনি যদি এই ক্যামেরার সেটিংয়ে ক্লিক করেন তাহলে র লাইটিং নামে একটা অপশন পেয়ে যাবেন। এটা কোনো জায়গায় আবার নেটিভ লাইট বলেও পরিচিত। সো এই র লাইটটা যখনই অন করে দিবেন তখনই এই ওভার প্রসেসিংটা বন্ধ হয়ে যাবে। সো তখন আপনি ছবি তোলার সময় একদম খালি চোখে আপনি যেরকমটা দেখতেছেন বা বাস্তব জীবনে
ট্রু টু লাইফে যেরকম হয় একটা অবজেক্ট আপনি সেরকমটাই পাবেন, সেখানে প্রসেসিং খুব একটা হবে না। তবে এই র লাইট কিন্তু সবসময় এনাবল করে রাখলে আবার আপনি ভালো ছবি পাবেন না, ক্ষেত্র বিশেষে এই র লাইট অফ করেই বেটার ছবি আসে। ফর এক্সাম্পল কোনো একটা সিনে যদি আপনি দেখেন অতিরিক্ত লাইট মানে ওভার এক্সপোজড কোনো একটা জায়গা, সেখানে যদি র লাইট অন করে আপনি ছবি তোলেন তাহলে কিন্তু সেটা ওভার এক্সপোজডই আপনি পাবেন। বাট র লাইট যদি অফ করে তুলেন তাহলে সেটার ওই এক্সপোজারটাকে ব্যালেন্স করে ডাইনামিক রেঞ্জটাকে ইমপ্রুভ করবে এবং একটা এইচডিআর ছবি আপনাকে দেবে, যেটা দেখতে হয়তো বা ভালো লাগবে। সো সিন টু সিন ভ্যারি করে, আপনারা এই র লাইটটা নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন এবং পিকচার স্যাম্পলগুলো দেখে আপনারা নিজেরা একটু আইডিয়া করতে পারবেন যে আসলে র লাইটে কেমন আসে আর র লাইট অফ করে দিলে কেমন আসে। এখন আমি জানি অনেকেই কমেন্টে হয়তো বা গালি দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন যে আমি আইফোনের চাইতে বেটার বলতেছি, স্যামসাং এর চাইতে বেটার বলতেছি এটার ছবিকে। থামেন একটু, এই কাজটা কেন হইতেছে মানে আইফোন এবং স্যামসাং থেকে এই ফোনটা ক্ষেত্র বিশেষে কেন বেটার ছবি তুলতেছে সেটার বড় একটা এক্সপ্লেনেশন আছে। সেই এক্সপ্লেনেশনটা হচ্ছে এটার আলাদা ইমেজ প্রসেসিং চিপ। এটাতে দুইটা চিপের মাধ্যমে ইমেজ প্রসেস করা হয়, একটা হচ্ছে প্রি প্রসেসিং এর জন্য আর একটা পোস্ট প্রসেসিং এর জন্য। এখানে VS1 নামে একটা চিপ আছে যেটাকে প্রি প্রসেসিং চিপ বলে। এই চিপটা মূলত আপনি যখন ছবি তুলবেন তখন ইমেজটাকে প্রসেস করবে তোলার সময়। বাট আরেকটা চিপ আছে যেটা হচ্ছে V3+, এবং এই চিপটা ইমেজটা তোলার পরে মানে পোস্ট প্রসেসিং এ কাজ করে এবং এইখানে প্রচুর পরিমাণে এআই তারা ব্যবহার করেছে, যার ফলে ছবিটা তোলার পরে এই V3+ চিপটা পুরো ছবিটাকে অ্যানালাইসিস করার পরে নিজের মতো করে সেই ছবিটাকে একদম অন দ্য গো এডিট করে দেয় কাইন্ড অফ বলতে পারেন। সো তখন এজ ডিটেকশন থেকে শুরু করে ছবির কালার, কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ সব কিছু ফিক্স করে মানে একদম পারফেকশনের কাছাকাছি একটা ছবি দেওয়ার চেষ্টা করে। এবং পারফেকশন আসলে একটা মানে সাবজেক্টিভ ব্যাপার, কারো কারো কাছে এই ছবিকে অনেক ভালো লাগবে এবং একদম প্রফেশনাল ফটোগ্রাফারের কাছে যদি নিয়ে যান আর এরকম ফ্ল্যাট একটা ছবি যদি দেখান তাহলে সে বলবে খুবই বাজে ছবি আসছে। সো ডেফিনেটলি এটা সাবজেক্টিভ একটা ব্যাপার। বাট স্মার্টফোনে যখন আমরা ইউজুয়ালি ছবি তুলি তখন ফেসের বিউটিফিকেশন, ছবি দেখতে সুন্দর লাগবে, ইমপারফেক্ট লাইটকে পারফেক্ট করে দিবে, এই জিনিসগুলোই আমরা পছন্দ করি এবং সেই জায়গাতেই এই ফোনটা ভালো পারফর্ম করে। এবার আসি এটা 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরায়। এই আলট্রা ওয়াইড ক্যামেরাটা লাস্ট ইয়ার থেকে অত বেশি ইমপ্রুভ হয় নাই, মোটামুটি সিমিলারই লেগেছে আমাদের কাছে। এটা দিয়ে অলমোস্ট 120 ডিগ্রি বা 119.4 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে আপনারা ছবি তুলতে পারবেন। ছবির কালার যদিও প্রাইমারি ক্যামেরার সাথে মেলে, সেই সাথে ছবির ডিটেলের পরিমাণও ঠিকঠাক আছে। আলট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে এটা একদমই ফেলনা না, খুবই ভালো মানের ছবি আপনারা পাবেন। তবে অন্যান্য অনেক ফোনে আমরা আলট্রা ওয়াইডে ম্যাক্রো মোড দেখি, এটাতে কিন্তু আলট্রা ওয়াইডে ম্যাক্রো মোড নাই। এখানে যদি সুপার ম্যাক্রো মোড যেটা আছে এটা এনাবল করেন তাহলে সরাসরি এটা হচ্ছে রেগুলার ক্যামেরাতে সুইচ হয়ে যায় এবং আপনি জুম করে ম্যাক্রো ছবি তুলতে পারবেন। এটা যদিও একটা ভালো দিক, কারণ আলট্রা ওয়াইডে ম্যাক্রো তুলতে গেলে সাবজেক্টের এত কাছাকাছি যেতে হয় যে লাইট থাকে না পর্যাপ্ত পরিমাণে, বাট জুম করলে দূর থেকেই তোলা যায়, যে কারণে ম্যাক্রো ছবিও কিন্তু খুব ভালো আসে। আর এবারের যে ফ্রন্ট ক্যামেরাটা এটা 50 মেগাপিক্সেলের, এটা Gen1 সেন্সর, আলট্রা ওয়াইডেও Gen1 সেন্সরই ইউজ করা হয়েছে। তবে লাস্ট ইয়ার কিন্তু 32 মেগাপিক্সেল ছিল, সো এইবার ক্যামেরাটা স্লাইটলি ইমপ্রুভ হয়েছে এবং এইবারের যে ওয়াইডেস্ট ফিল্ড অফ ভিউ ফ্রন্ট ক্যামেরাতে এটা হচ্ছে 20 মিলিমিটার। এর বাইরে আপনারা যদি রেগুলার 1x এ তুলেন তাহলে 24 মিলিমিটার ইকুইভ্যালেন্ট পাবেন এবং যদি 2x এ যান তাহলে 50 মিলিমিটার ইকুইভ্যালেন্ট। তার মানে খুবই সুন্দর ছবি কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা যায়, যদিও 50 মেগাপিক্সেলটা একটু বেশি টাইট হয়ে যায়। আমার মনে হয়েছে যে 24 মিলিমিটারটা হচ্ছে সুইট একটা সাইজ। সো ফ্রন্ট ক্যামেরার ছবিতে ডিটেল খুবই ভালো থাকে, ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স ভালো, কালারগুলাও মানে খুবই ভালো আসে, ট্রু টু লাইফ আসে না একদমই, তবে আপনার ছবিগুলো দেখতে ভালো লাগবে। শেষে ফ্রন্ট পোর্ট্রেটেও কিন্তু রিয়ার পোর্ট্রেটের মতো এজ ডিটেকশন একদম নিয়ার পারফেক্ট আসে এবং আপনারা ফ্রন্ট ক্যামেরার যে ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস বা ডেপথ সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ডিটেক্ট করতে পারে। আপনারা যদি গ্রুপ সেলফি তোলেন তারপরেও কিন্তু খুব সুন্দর পোর্ট্রেট দিতে পারে, যে জায়গাতে অনেক অন্য ফোন কিন্তু স্ট্রাগল করে। নাও এই ফোনের ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলার আগে আমরা একটু এইটার যে এক্সটার্নাল লেন্স কিট আছে বা ফটোগ্রাফি কিট আছে যেটা আলাদাভাবে কিনতে হয় সেটা নিয়ে কথা বলি, এবং সেটা হচ্ছে 2.35x অপটিক্যাল জুম আপনাকে প্রোভাইড করবে। আর ওই লেন্সটা যখন আপনি ফোনে কানেক্ট করবেন তখন ছবির কোয়ালিটি যেমনই হোক আপনাকে একদম প্রো ফটোগ্রাফার লাগবে, এইটা কেউই ডিনাই করতে পারবে না। আর ওই লেন্স লাগায় যখন আপনি ছবি তুলতে যাবেন এই ফোনটা দিয়ে, সবাই আপনার দিকে তাকায় থাকবে যে এটা কি নিয়ে ছবি তুলতেছে, এটা কি কোনো ডিএসএলআর ক্যামেরা নাকি ফোন। আর পুরো লেন্স কিটটা যখন কানেক্ট করবেন মানে ব্যাক কভার, লেন্স এবং গ্রিপ সবকিছু কানেক্ট করার পরে ফোনের সেটিং এ মানে ক্যামেরা সেটিং এ কিন্তু ডিটেক্ট করবে যে আপনি লেন্সটা কানেক্ট করেছেন এবং সেটিং থেকে আপনাকে লেন্সটা জাস্ট চুজ করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে, তাহলে লেন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং লেন্স যখন আপনি কানেক্ট করে ফেলবেন তখন কিন্তু এই ফোনের যে ইউজুয়াল ক্যামেরা আছে সেগুলো দিয়ে ছবি তুলতে পারবেন না, তখন আপনাকে লেন্স দিয়েই শুধুমাত্র ছবি তুলতে হবে। আর লেন্স দিয়ে ছবি তোলার সময় আপনারা শুরু করবেন হচ্ছে 200 মিলিমিটার থেকে, এরপরে হচ্ছে 400 মিলিমিটার, 800 মিলিমিটার এবং ম্যাক্সিমাম 1600 মিলিমিটার পর্যন্ত ছবি তোলা যায়। আমরা একদম লোয়েস্ট ফোকাল লেন্থ সেটা দিয়ে শুরু করি, তার মানে 200 মিলিমিটার। সো এই 200 মিলিমিটার দিয়ে কিন্তু খুবই ভালো ছবি তোলা যায়, ছবির কোয়ালিটি বেশ ভালো, ডিটেলও ভালো আসে এবং জাইসের সাথে কোলাব করে যেহেতু লেন্সটা তৈরি করা হয়েছে জাইসের সব সিগনেচার কালারগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং এই 200 মিলিমিটার কিন্তু একটা টাইট ফোকাল লেন্থ
বাট আপনি যখন দূর থেকে ছবি তুলবেন, স্পেশালি হিউম্যান সাবজেক্টের ছবি যদি তুলেন, তাহলে ফেসের যে শেপ আছে সেটা কিন্তু ভালোই আসে, যদিও এত জুম করে ছবি তোলার দরকার হয় না। এবং এই জুম লেন্সের পারপাসটা যদি বলি আমরা, তাহলে মোস্টলি ডিস্টেন্ট কোনো অবজেক্টের ছবি তোলার জন্য এটা ইউজ করা হয়। সো ডিস্টেন্টের কি ছবি তোলা যায়? আপনার বার্ড ফটোগ্রাফি করতে পারেন, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পারেন, পাশাপাশি হিউম্যান সাবজেক্টের ছবিও আপনারা দূর থেকে জুম করে তুলতে পারেন। শুধুমাত্র বাসার জানালা দিয়ে অন্য বাসায় জুম করেন না, তাইলেই হবে। আর আপনার যদি 400 মিলিমিটারে যান, তাহলে কিন্তু 200 মিলিমিটার থেকে মোটামুটি লাইক সামান্য একটু ডিটেইল কমতে পাবেন, বাট সেটা নোটিসেবল একদমই না। এবং আপনারা যদি 800 মিলিমিটারে যান, ডিটেইলটা আরেকটু কমবে। তবে 800 মিলিমিটারটাই হচ্ছে আমাদের মতে সুইট স্পট। ম্যাক্সিমাম জুমের সুইট স্পট হচ্ছে 800 মিলিমিটার। এই পর্যন্ত ছবি তুলতে গেলে একে তো ছবির কোয়ালিটি ভালো আসে এবং আপনি মোটামুটি স্টেবল ছবি তুলতে পারবেন। এর উপরে যদি যায় তাহলে লেন্সটা ক্রেজি শেক করে এবং ওআইএস কোনোভাবে আপনাকে হেল্প করতে পারবে না। আপনার ছবি খুবই স্টেবল হাতে তুলতে হবে অথবা ট্রাইপডে লাগিয়ে তারপরে তুলতে হবে। তখন আপনার 800 বা তার উপরের যে ফোকাল লেন্থ আছে সেখানে ছবি তুলতে পারবেন। আর ম্যাক্সিমাম যেটা 1600 মিলিমিটার, সেটা দিয়ে ছবি তুললেও ছবির কোয়ালিটি অত আহামরি ভালো আসে না। একে তো আপনাকে ট্রাইপডে নিয়ে ছবি তুলতে হবে, তারপরেও ছবি প্রচুর পরিমাণে এআই জেনারেটেড হয়। বেশিরভাগ ডিটেইলই এআই দিয়ে জেনারেট করা হয়, যার ফলে ছবি বাস্তবে আপনি যেরকম দেখতেছেন আপনি ক্যামেরাতে কিন্তু সেরকম পাবেন না। তারপরেও আপনাদেরকে আমরা কিছু ডিফারেন্সেস দিয়ে দিচ্ছি। একদমই আলট্রা ওয়াইডে ছবি তুললে সেই ছবিটা দেখতে কেমন লাগে এবং আপনি যখন ফুল জুম করে ছবি তুলবেন তখন দেখতে কেমন লাগে। এই ডিফারেন্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা ক্লোজ জুম আপনারা এই লেন্সটা দিয়ে করতে পারবেন। আর লো লাইটের ছবি আগের X200 থেকে সামান্য একটু ইমপ্রুভড হয়েছে, স্পেশালি যদি আপনি নয়েজ রিডাকশনের কথা বলেন, ছবিতে ডিটেইলের কথা বলেন, এগুলো সামান্য পরিমাণে ইমপ্রুভ হয়েছে। বাট এই সব কিছুই পসিবল হয়েছে কম্পিউটেশনাল ফটোগ্রাফি বা এটা যে ডেডিকেটেড ইমেজ প্রসেসিং চিপ আছে সেটার কারণে। সো আপনারা লো লাইটে মানে মোটামুটি লাইট যখন থাকবে তখন ছবি তুললেও দুর্দান্ত এক্সপেরিয়েন্স পাবেন। ইভেন লো লাইটে আপনারা ভালো মানের বোকেও এটা দিয়ে পাবেন। বাই দ্য ওয়ে, এক্সটার্নাল লেন্স দিয়েও আপনারা পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন, যদিও এমনিতেই ব্যাকগ্রাউন্ড অনেক ব্লার হয়। পোর্ট্রেট মোডে গেলে কিছুটা সফটওয়্যার প্রসেসিং অ্যাড হয়। যদি আপনারা রেগুলার মোডে ছবি তুলেন তারপরেও কিন্তু ব্যাকগ্রাউন্ডের বোকে কিংবা ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেস আছে সেটা মোটামুটি ভালোই ডিটেক্ট করে, যেখানে একটু লেস প্রসেসিং থাকে এবং ন্যাচারাল ছবি দেয়। এছাড়া লেন্সটা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন, তবে ভিডিও করার সময় খুবই স্টেবল হাতে ধরতে হয়, আদারওয়াইজ কিন্তু সাবজেক্ট ফ্রেমে রাখাটাই কঠিন হয়ে যায়। ওকে, এই এক্সটার্নাল লেন্স নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে এটার প্রাইসটা আপনাদেরকে একটু বলে দিই। এই লেন্সের প্রাইস হচ্ছে 28,999 টাকা, মানে 29,000 টাকা। 29,000 টাকা দিয়ে কিন্তু একটা ফোন পাওয়া যায়, এখন অনেক ভালো মানের ফোনই পাওয়া যায়। তো সেই জায়গাতে আপনি এই ফোনটার সাথে যখন এক্সটার্নাল একটা লেন্স কিনবেন, সেটার ইউজফুলনেস কতটুকু সেটা কিন্তু আপনাকে অবশ্যই আগে বিবেচনায় রাখতে হবে। এবং আমাদের কাছে এই লেন্সটাকে অত বেশি ইউজফুল মনে হয় নাই। কেন মনে হয় নাই? তার বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আপনি এই লেন্সটা নিয়ে কেবল যদি ওয়াইল্ড কোনো জায়গাতে যান এবং ট্যুরে গেছেন যেখানে অনেক দূরের অবজেক্ট আপনি ছবি তুলবেন, তখন ফাইন। বার্ড ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এগুলো যদি করতে চান, লাইক স্পেশালাইজড কেসে এই লেন্সটা দরকারি। এর বাইরে ডে টু ডে লাইফে যখন আপনি ছবি তুলবেন, হতে পারে কোনো ইভেন্টে, এমনিতে বন্ধুদের নিয়ে আশেপাশে কোথাও ঘুরতে গেছেন, এইসব জায়গাতে এই লেন্সের দরকার মোটেও নাই। আবার আরেকটা দরকার আছে, সেটা হচ্ছে ভাব দেখানো। আপনি যদি ভাব দেখানোর জন্য এই লেন্সটা নিতে চান তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট। তবে সেই ভাব দেখানোর জন্য আপনার 29,000 টাকা খরচ করা যৌক্তিক কিনা সেটা কিন্তু আপনার নিজেকেই বিবেচনায় রাখতে হবে। আমাদের কাছে এই লেন্সটাকে একদম ইউনিক মনে হয়েছে, এক্সপেরিমেন্টাল একটা জিনিস, এবং খুব অল্প কিছু মানুষ আছে যাদের ক্রিয়েটিভ সেন্স খুবই ভালো, যারা এরকম লং ফোকাল লেন্থে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারে। কেবল তারাই এইটাকে ইউজফুল ভাবে ব্যবহার করতে পারবে। আদারওয়াইজ ম্যাস পিপল বা জেনারেল বেশিরভাগ মানুষই এই লেন্সটাকে প্রপারলি ইউজ করতে পারবে না বা ইউজ কেসটা খুঁজেই পাবে না, যে কারণে আমাদের কাছে এটাকে এত ইউজফুল মনে হয় নাই। ওকে, এইবার আসি এটার যে অ্যাকচুয়াল ক্যামেরাগুলো আছে ফোনের মধ্যে যেগুলো অ্যাটাচ করা, সেই ক্যামেরাগুলো দিয়ে আপনারা কেমন ভিডিও রেকর্ড করতে পারবেন। সো প্রথমে একটা ইন্টারেস্টিং স্পেক বলে দিই। এখানে যে কটা ক্যামেরা আছে প্রত্যেকটা ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আপনি যদি এর চাইতে হায়ার রেজুলেশনে যেতে চান, ফর এক্সাম্পল 8K 30 FPS এ ম্যাক্স ভিডিও রেকর্ড করা যায়, সেটা শুধুমাত্র প্রাইমারি ক্যামেরা দিয়ে করতে পারবেন। আর আপনারা যদি পোর্ট্রেট মোডে ভিডিও করতে চান, সেটা প্রাইমারি ক্যামেরা এবং যে টেলিফোটো লেন্সটা আছে সেটাতে সাপোর্ট করে, এবং পোর্ট্রেট ভিডিও আপনারা 4K 60 FPS এ করতে পারবেন। এছাড়া আপনারা যদি স্লো মোশন করতে চান তাহলে সর্বোচ্চ 4K 120 FPS এ করতে পারবেন, সেটা প্রাইমারি ক্যামেরা এবং টেলিফোটো ক্যামেরা এই দুইটা দিয়েই করা যায়। ভিডিও কোয়ালিটি আগের চাইতে বেশ খানিকটা ইমপ্রুভ হয়েছে এবং নোটিসেবল ইমপ্রুভমেন্ট আমরা খেয়াল করেছি ভিডিওতে, স্পেশালি স্টেবিলাইজেশনে, সেই সাথে লো লাইট ভিডিওতে, এই সবগুলো জায়গাতেই কিন্তু ইমপ্রুভমেন্ট এসছে। যদিও এটার ভিডিও কোয়ালিটি একদম ইন্ডাস্ট্রির টপ বলা যাবে না, লাইক আইফোনে এখন বেস্ট ভিডিও কোয়ালিটি প্রোভাইড করে আমরা জানি, সেটাকে হয়তো বা বিট করতে পারে না, তবে খুবই কাছাকাছি গিয়েছে এবং ভিডিও নিয়ে তেমন মেজর কমপ্লেন করার মতো কিছু নাই। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এটাতে কিন্তু আপনারা 10 বিট লগ ভিডিও শুট করতে পারবেন, পরবর্তীতে যেন আরো বেটার কালার গ্রেড করতে পারেন। সো প্রফেশনাল ভিডিওগ্রাফি যারা করে তারাও কিন্তু এই ফোনটা ইউজ করতে পারবে লগ ফুটেজ শুট করার জন্য। ফাইনালি ক্যামেরাটা নিয়ে যদি কনক্লুড করি তাহলে বলবো অনেক কিছু আছে এটার ক্যামেরাতে। অ্যাজ ইউ ক্যান সি ভিডিওর বেশিরভাগ অংশটা আমরা ক্যামেরা নিয়েই কথা বলেছি, যেহেতু একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, সো সেটা হওয়ারই কথা। আবার এক্সটার্নাল লেন্সও এখানে অ্যাড হয়েছে,
সবকিছু মিলিয়ে এটা ডেফিনিটলি খুবই ভালো একটা ক্যামেরা ফোন বলতে হবে। তবে এটার ক্যামেরাতে মাঝে মধ্যে একটু বেশি এআই জেনারেশন বা একটু বেশি এক্সট্রা প্রসেসিং ব্যাপারটা মাঝে মধ্যে এখনো পর্যন্ত লক্ষ্য করছিলাম, যদি আপনি ওই র লাইটিং অপশনটা অফ করে ছবি তোলেন তাহলে। ওকে, একটা ফোন তো শুধু ক্যামেরা দিয়েই চলে না, পারফরম্যান্সও কিন্তু একটা বড় ম্যাটার। সো আপনি যখন এই ফোনটা কিনবেন তখন এটা কেমন পারফর্ম করবে সেটা চলুন দেখি। এই ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 9500 এবং এই 9500 কিন্তু X300 সিরিজ দিয়ে ডেবিউ হয়েছে। আর এটা 3 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা একটা এসওসি এবং এটাতে 115 টপস এনপিইউ আছে ডেডিকেটেড। বাই দ্য ওয়ে এই ফোনটাতে র্যাম হচ্ছে 16 জিবি আর UFS 4.1 টাইপের 512 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই সুযোগে আপনাদেরকে প্রাইসটাও বলে দেই। বাংলাদেশের বাজারে অফিসিয়ালি এই ফোনটা লঞ্চ হচ্ছে এবং প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,49,999, মানে 1,50,000 টাকা। দাম নিয়ে আমরা ভিডিও শেষে একটু কথা বলছি। সো এটার পারফরমেন্স কেমন হবে সেটা জানার জন্য কিছু সিনথেটিক বেঞ্চমার্কের স্কোর আপনারা দেখে নিতে পারেন এবং স্কোরগুলো খুব ইমপ্রেসিভ দেখেই মনে হতে পারে ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স ডেফিনেটলি এটা থেকে আপনারা পাবেন। তবে আমরা এটা স্ট্রেস টেস্ট করতে গিয়ে একটা জিনিস নোটিস করলাম যে এটার পারফরমেন্সের স্টেবিলিটিটা অত বেটার না। এটার পারফরমেন্স 60 থেকে 90% এর মধ্যে খুব হেভিলি ড্রপ এবং আপ ডাউন করছিল, যেটা আমাদের কাছে কিছুটা কনসার্নিং মনে হয়েছে। যদিও ডে টু ডে লাইফে যখন আপনি ইউজ করতে যাবেন হয়তো বা এই ডিফারেন্সটা খুব একটা বেশি খেয়াল করবেন না। তবে যদি খুব বেশি স্ট্রেস ফোনটাতে দেন, মানে খুব হেভি ইউজ যদি করতে চান, তাহলে এই ডিফারেন্সগুলো আপনারা স্লাইটলি নোটিস করবেন। ডে টু ডে লাইফে পারফরমেন্স নিয়ে আরেকটু কথা বলবো আমরা এটা সফটওয়্যার সেকশনে। তবে এখন একটু কথা বলতে চাই এটার গেমিং পারফরমেন্স নিয়ে। পাবজিতে আমরা আলট্রা এইচডিআর গ্রাফিক্স সিলেক্ট করার পরে আলট্রা ফ্রেম রেট সিলেক্ট করেছি এবং সেখানে 50 FPS এর স্মুথ গেম প্লে পাচ্ছিলাম। বাট স্যাডলি আলট্রা এইচডিআর এর সাথে আপনি আলট্রা এক্সট্রিম ফ্রেম রেট কিন্তু ম্যাচ করতে পারবেন না। যদি আপনি আলট্রা এক্সট্রিম ফ্রেম রেট পেতে চান তাহলে আপনাকে স্মুথ গ্রাফিক্সে যেতে হবে, তখন আপনারা 120 FPS এর স্মুথ প্লেব্যাক পাবেন। এর বাইরে আমরা গেনশিন ইম্প্যাক্ট এটাতে খেলেছি, সেটাতেও হাইয়েস্ট সেটিং এ 60 FPS এর স্মুথ গেম প্লে আমরা পাচ্ছিলাম। গেমে কোনো ধরনের ল্যাগ কিংবা হিকআপ আমরা একদমই খেয়াল করি নাই। ইভেন দীর্ঘ সময় গেম খেলার পরে ফ্রেম ড্রপের ইস্যু আমরা পাইনি। শেষে তো কল অফ ডিউটি মোবাইলও আমরা খেলেছি, সেটার পারফরমেন্সও দুর্দান্ত ছিল। গেমের পারফরমেন্সে কোনো ধরনের মেজর ড্রপ আমরা খেয়াল করিনি। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা এক্সেসিভ গরম হচ্ছিল না, কারণ এটাতে ডুয়েল ভেপার চেম্বার আছে এবং এই ভেপার চেম্বারের পারফরমেন্স আরও বেশি ইফিশিয়েন্ট করার জন্য তারা স্পেশাল টাইপের একটা লিকুইড ইউজ করেছে এখানে, এবং এটাকে বলা হয় হাইড্রোফিলিক ন্যানোফ্লুইড। আমরা গেমিং এর সময় কিংবা স্ট্রেস টেস্টের সময়ও এই ফোনটাকে খুব বেশি গরম করতে পারি না এবং হাতে ওরকম ফিলও হয় না, যার ফলে এটা যখন ইউজ করতে যাবেন তখন ডিসকমফোর্ট একদমই ফিল করবেন না। এইবার আসি সফটওয়্যারে। এই ফোনটাতে ভিভোর অরিজিনোএস 6 যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে সেটা দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 16 এর উপর, এবং আমার মনে হয় ভিভোর সফটওয়্যার ইভলিউশনে এটাই ছিল তাদের বেস্ট ডিসিশন। কারণ ফানটাচ ওএস নিয়ে আমাদের অনেক কমপ্লেন ছিল এবং ফানটাচ ওএসকে আপ টু দ্য মার্ক মনে হতো না, লাইক ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ইউআই আমাদের কাছে মনে হতো না, বাট অরিজিনোএস 6 কে কিন্তু সেটা মনে হচ্ছে। এর একটা ভালো কারণ আছে, এই অরিজিনোএস 6 কিন্তু জাস্ট এক্সট্রা একটা স্কিন না, লাইক ফানটাচ ওএস এর উপরে জাস্ট ভিজুয়াল কিছু চেঞ্জেস করেই অরিজিনোএস 6 নাম দিয়ে দিয়েছে। ব্যাপারটা একদমই সেরকম না, একদম কোর জায়গা থেকে বিল্ড আপ করে নতুন করে তৈরি করা হয়েছে। এবং এই ইউআইতে অরিজিন স্মুথ ইঞ্জিন নামে একটা টেকনোলজি তারা ব্যবহার করেছে, যেটাতে তারা বলছে দীর্ঘমেয়াদেও আপনারা স্মুথ পারফরমেন্স পাবেন। বাই দ্য ওয়ে সফটওয়্যারে কিন্তু আপনারা 5 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আর 7 বছরের সিকিউরিটি আপডেট পাবেন, যেটা ডেফিনেটলি খুবই মেজর একটা বিষয়। এর বাইরে ইউআইতে নতুন নতুন অনেক ইউআই চেঞ্জেস আছে, ফিচার্স আছে, আরও অনেক ফিচার আছে, সেগুলো নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, একটা শর্ট ভিডিও আপনারা দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিব। তবে কয়েকটা জিনিস আমরা একটু মেনশন করে দিই, যেমন এই পুরা ইউআইটাই কিন্তু কাইন্ড অফ iOS 26 ইন্সপায়ার্ড, পুরোপুরি iOS 26 এর মতো না, বাট অনেক কিছুতেই সিমিলারিটিস আছে। যেমন ডাইনামিক আইল্যান্ড আইফোনের থেকে কপি করা হয়েছে ঠিক, তবে এখানে নতুন নতুন কিছু অপশনও অ্যাড করা হয়েছে। যেমন আপনি ফাইল ড্র্যাগ করে যদি ওই ডাইনামিক আইল্যান্ডের মতো অপশন যেটা অরিজিন আইল্যান্ড সেটাতে নিয়ে যদি ছেড়ে দেন তাহলে আপনার ফাইল ট্রান্সফারের অপশন পেয়ে যাবেন, এটা কিন্তু আইফোনে নাই। সো এরকম ইমপ্রুভড একটা ডাইনামিক আইল্যান্ড পেয়ে যাবেন, যেটাকে বলা হচ্ছে অরিজিন আইল্যান্ড। পাশাপাশি ওয়ান হ্যান্ড ইউজ, সেই সাথে ফ্লোটিং স্ক্রিন, ডেডিকেটেড একটা পার্সোনাল স্পেস, যেটা আমরা স্যামসাং এর সিকিউর ফোল্ডার হিসেবে দেখি, এই সেম ফিচারটাই কিন্তু এখন এখানেও দেওয়া হয়েছে। এরকম আরও অনেক কিছু দেওয়া হয়েছে। পাশাপাশি ভিজুয়াল তো চেঞ্জ আছেই, নতুন ফন্ট ইউজ করা হয়েছে, পুরো ভিজুয়ালি আলাদা একটা চেঞ্জেস আনা হয়েছে, লক স্ক্রিনের নতুন নতুন কিছু ফিচার অ্যাড করা হয়েছে, সেই সাথে ক্রস ডিভাইস কম্পিটিবিলিটি অ্যাড করা হয়েছে। ইভেন আপনি চাইলে অ্যাপল ইকোসিস্টেমের সাথেও এই ফোনটাকে ইন্টিগ্রেট করতে পারবেন। একই সাথে এটাতে নতুন নতুন এআই ফিচার অ্যাড করা হয়েছে, গুগলের নিজস্ব এআই ফিচারের পাশাপাশি ভিভোরও কিছু এআই ফিচার আছে, সেগুলো অ্যাড করা হয়েছে, এবং এটাতে ব্যাটারি এফিসিয়েন্সিও বেটার হয়েছে, আর ওভারঅল পারফরমেন্সও তো বেটার হলোই। সেই সাথে সফটওয়্যার সাপোর্টের কথা বললাম। তার মানে ওভারঅল এখন এটাকে একটা ফ্ল্যাগশিপ সফটওয়্যার মনে হচ্ছে, এবং আমাদের কাছে এখন এটাকে আপ টু দ্য মার্ক মনে হচ্ছে। ভিভোর যে স্ট্যান্ডার্ড বা X300 ফোনটার যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের সাথে সফটওয়্যারটা একদম পারফেক্টলি মানাচ্ছে। আর এটার সফটওয়্যারে প্রশংসা করার মতো অনেক জায়গা থাকলেও একটা সিলি বিষয় পেয়েছি, যেটা আমার মনে হয় ভিভোর ফিক্স করা উচিত ছিল। সেটা হচ্ছে এখানে
অ্যাপ স্টোর নামে ভিভোর নিজস্ব একটা অ্যাপ স্টোর আছে, যেটা থেকে কনস্ট্যান্টলি অ্যাপ রিকমেন্ডেশনের নোটিফিকেশন আসতে থাকে। আপনি চাইলে নোটিফিকেশন অফ করতে পারবেন, কিন্তু এরকম অ্যাড ফ্ল্যাগশিপ ফোনে আমার মনে হয় পুরো এক্সপেরিয়েন্সটাকেই কিছুটা হ্যাম্পার করে। পাশাপাশি অল্প ২-১ টা কিছু ব্লোটওয়্যার আছে, সেগুলো আপনি আনইনস্টল করতে পারবেন। তবে আমার মনে হয় আপনি ১.৫ লাখ টাকা দিয়ে যখন একটা ফোন কিনবেন, তখন এই ধরনের ব্লোটওয়্যার বা ছোটখাটো অ্যাড ফোনে মোটেও এক্সপেক্ট করবেন না। এটা পুরা ফোনের প্রিমিয়াম এক্সপেরিয়েন্সটাকে হ্যাম্পার করছে। এর বাইরে এই ফোনটাতে স্টেরিও স্পিকার আছে, সেই স্পিকারটাও খুবই লাউড ছিল, ক্লিয়ার সাউন্ড প্রোডিউস করছিল এবং ভালো একটা স্টেরিও এক্সপেরিয়েন্সও দেয়। স্পিকার নিয়ে কোনো কমপ্লেইন নাই। এইবার আসি ব্যাটারিতে। সো এই ফোনটাতে ৬৫১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্লু ভোল্ট ব্যাটারি এবং এটা 4th জেন সিলিকন অ্যানোড টেকনোলজিতে তৈরি করা ব্যাটারি। আর এই ব্যাটারি দিয়ে ব্যাকআপের কথা যদি বলি, তাহলে আমরা আমাদের টেস্টে ৯ ঘন্টা প্লাস এসওটি পেয়েছি এবং ফুল ডে আপনি খুব ইজিলি পার করতে পারবেন। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলে দিই। অনেকেই এই ৬৫১০ এমএএইচ ব্যাটারি শুনে মনে করতে পারেন যে বাজারে অন্যান্য যত ৫০০০ এমএএইচ ব্যাটারি আছে সেগুলো থেকে হয়তোবা এটা মাইলস বেটার পারফর্ম করবে। যদি আমরা স্পেসিফিক করে এক্সাম্পল দেই, তাহলে অনেকে 17 প্রো ম্যাক্স এর সাথে কম্পেয়ার করবেন। ওয়েল 17 প্রো ম্যাক্স এর ব্যাটারি থেকে এটার ব্যাটারি অনেকাংশে বেশি হলেও অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের অপটিমাইজেশনের কারণে ব্যাটারির ব্যাকআপ কিন্তু আহামরি বেশি পাওয়া যায় না আইফোনের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে। সেটার ব্যাটারি সামান্য একটু বেশি পাওয়া যায়, বাট খুবই কাছাকাছি, একেবারে ডে এন্ড নাইট ডিফারেন্স না। তবে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে সিমিলার টাইপের ব্যাটারিতে অন্যান্য যত অ্যান্ড্রয়েড ফোন আছে সেগুলোর চাইতে স্লাইটলি বেটার ব্যাটারি ব্যাকআপ এটা থেকে আপনারা পাবেন। আর এটার বক্সের যে 90 ওয়াটের ফাস্ট চার্জারটা আছে, সেটা দিয়ে আপনারা অ্যারাউন্ড 1 ঘন্টা 15 মিনিটে ফোনটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। সে সাথে এই ফোনটাতে রিভার্স ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যার চার্জিং এর ব্যবস্থা আছে। ওকে, অনেক বড় হয়ে গিয়েছে ভিডিও, এইবার ফাইনালি আমরা শেষ করি। এই ফোনটা গত প্রায় সপ্তাহখানেক ধরে আমরা ব্যবহার করছি। আর এর আগে আমি এই ফোনটা লঞ্চিং ইভেন্টে চায়নাতে গিয়েছিলাম, সেখানেও আমি বেশ কিছুদিন ইউজ করেছি। অ্যাকচুয়ালি ১.৫ দিনের মতো আমি ব্যবহার করেছি এবং ২ সময়ের এক্সপেরিয়েন্স এবং আমাদের স্টুডিওতে টেস্টের এক্সপেরিয়েন্স সবকিছু মিলে প্রথমে এটার ক্যামেরাটা নিয়ে যদি কনক্লুড করি, তাহলে বলতে হবে মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সিস্টেম অফার করছে এই ফোনটা। যদিও কিছু কিছু জায়গাতে ওভার প্রসেসিং, সেটা আমরা মাল্টিপল টাইমস মেনশন করেছি। এই ইস্যুটা ছাড়া বাকি সবকিছুই এটার পারফেক্ট। তবে এটা যে লেন্সটা আছে, লেন্স কিটটা, সেটা আমাদের কাছে প্রাইস অনুযায়ী অতটা বেশি জাস্টিফাইড মনে হয় নাই। কারো কারো কাছে এটা ভালো লাগবে, সো যাদের ভালো লাগে তারা কিনতে পারেন। এবং এই ফোনের যে অফিসিয়াল প্রাইস, সেটা আমাদের কাছে স্লাইটলি বেশি মনে হয়েছে। ১.৫ লাখ টাকা আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে। এটা যদি আরেকটু কমানো যেত তাহলে খুব ভালো হতো। যদিও বাংলাদেশে এই ট্যাক্সের কাহিনীর কারণে ফোনের প্রাইস বেড়ে যায়, যে কারণে হয়তোবা দামটা বেশি। বাট একজন রিভিউয়ার হিসেবে, একজন ইউজার হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে প্রাইসটা আরো কম হলে ভালো হতো। এর বাইরে এই ফোনের পারফরম্যান্স খুবই ভালো ছিল। এটার যে ব্যাটারি ব্যাকআপ সেটাও দুর্দান্ত ছিল। ডিজাইনে শুধুমাত্র এই ধরতে গেলে একটু আনকমফোর্টেবল লাগে এই ক্যামেরা হাউসটার কারণে, এই একটা প্রবলেম। আদারওয়াইজ ডিজাইনেও তেমন কোনো মেজর ইস্যু নাই। বাকি ডিসিশনটা আপনাদের উপর, ১.৫ লাখ টাকা দিয়ে এই ফোনটা কিনবেন কি কিনবেন না। তবে যারা এখনো পর্যন্ত এই ধ্যান ধারণাটা রাখেন যে ১.৫ লাখ টাকা দিয়ে আমি ভিভো কিনবো, একটা চাইনিজ ব্র্যান্ডেড ফোন কিনবো, আমি তো এই টাকা দিয়ে আইফোন কিনতে পারি, আমি তো এই টাকা দিয়ে স্যামসাং কিনতে পারি, তাদেরকে বলবো এই ধারণাটা থেকে এখন বের হয়ে আসতে হবে আমাদেরকে। কারণ আমরা শুধুমাত্র একটা বক্সের ভিতরে বন্দি থেকে আইফোন আর স্যামসাংকে একেবারে গোল্ড স্ট্যান্ডার্ড ধরে বসে থাকি। বাট মার্কেটে অন্যান্য অনেক ফোন কিন্তু তাদের চাইতে মানে স্যামসাং এবং আইফোন থেকে বেটার করতেছে, সেটা আমাদের রিকগনাইজ করতে হবে। আপনি কিনেন না কিনেন, অ্যাটলিস্ট রিকগনাইজটা করতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।